সোনামণি সোনামণি এদিকে আসো এদিকে আসো। যায় না যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, নানান রকম ঝামেলা ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে গতকাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আপনারা অনেকেই হয়তো বা গতকাল আমার ভিডিওর জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা নিরাশ হয়েছেন। অনেকেই কমেন্টের মাধ্যমে সেটা প্রকাশ করছেন যে ভাইয়া, রাত 3টা পর্যন্ত আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি কোনো ভিডিও আপলোড করেন নাই। তো আমি তাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত রাত পর্যন্ত সজাগ থেকে আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। আর আজকেও ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো বা অনেকটা দেরি হয়ে গেছে, মানে অন্যান্য দিনের তুলনায়। আজকে অবশ্য আরেকটু আগে ভিডিওটা আপলোড করার ইচ্ছা ছিল বা তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ আপনাদের সবার প্রিয় রিদামণি, আমার ছোট্ট রিদা সোনামণি অনেকটা আঘাত পাইছে, ব্যথা পাইছে। মানে এই জন্য মনটা মানে খারাপ ছিল, সোজা কথা এখনো খারাপ যে আমার জন্য আমার মেয়েটা এত বড় একটা আঘাত পাইছে। এমনিতেই আমার সোনামণিটা রিদামণি গত 3-4 দিন ধরে একটু অসুস্থতায় ভুগতেছে, জ্বর ঠান্ডা। আজকে আবার আমি যখন বাড়ি থেকে সন্ধ্যায় বের হয়ে আসি, তো তখন প্রতিদিনের মতো সে আমাকে মানে চুমু দিবে। তো তাকে খাটে থাকতে আমি টাটা বাই বাই আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে আসছি, চলে আসছি। যখন গেটটা খুলি তখন দৌড়ে আমার পিছ পর্যন্ত আসছে যে বাবা বাবা তোমাকে তো আজকে চুমু দিছি না, চুমু নিয়ে যাও। তারপর আমি আবার গেটের কাছ থেকে দরজার সামনে আসছি। তো প্রত্যেক দিন আমার মেয়েটা বায়না করে আমি বাইরে আসার সময়, বাজারে আসার সময়, দোকানে আসার সময় সে আমার সাথে আসবে আসবে। তো আজকে বায়না করে নাই, আজকে শুধু বলতেছিল বাবা তুমি তো আজকে আমার চুমু নাও নাই। তো আমি আবার ফিরে এসে তার কাছ থেকে চুমু নিব। চুমু দেওয়ার সময় সে আমার গলায় জড়িয়ে ধরে পায়ের মধ্যে কেওড়া মেরে মানে ধরছে। তো মানে চুমু দেওয়া শেষে, গালে চুমু দেওয়া শেষে সে গলা থেকে হাতটা ছেড়ে দিছে, আর পাটা তার তো মাটিতে নাই, আমার পায়ে। মানে কিভাবে বোঝাবো, মানে কেওড়া আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলি, মানে 2 পা আমার পায়ের মধ্যে বা উরাতের মধ্যে দিয়ে ইয়ে করে গলায় ধরে রাখছে। তো হঠাৎ সে মানে আমার গলাটা ছেড়ে দিছে। আমার হাতে মানে ইয়ে ছিল, এক হাতে মোবাইল আর এক হাতে মানে একটা ব্যাগ ছিল। তো আমার হাত রিজার্ভ ছিল যে আমি তাকে মানে সাথে সাথে ধরে ফেলবো তাৎক্ষণিক, মানে সেটা আর সম্ভব হয়ে ওঠে নাই। মানে সাথে সাথে সে টাইলসের উপরে মানে মাথাটায় অনেক বড় মানে অনেক জোরে একটা আঘাত পাইছে বা বাড়ি খেয়ে মাথাটা ফুলে গেছে। উফ, মানে ওই সময় যে কিরকমটা লাগছে আমার, মানে আমার মনে হয় যে আমার মেয়ে রিদা সোনামণি যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমার বুকে লাগছে, আমার কষ্ট হয়েছে। তো ওই জন্য মনটা অনেকক্ষণ পর্যন্ত, কয়েক ঘন্টা পর্যন্ত সোজা কথা, এটা আমি ভুলতে পারতেছিলাম না যে আমার জন্য, আমাকে আদর করার জন্য আমার সোনামণিটা এতটা আঘাত পাইলো, এত ব্যথা পাইলো, মাথাটা ফুলে একদম একটা ইয়ে হয়ে গেছে, গুটলির মতো মানে উঁচু হয়ে গেছে। তো আপনারা সবাই আমার ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন। এমনিতেই তার যেই জ্বর ঠান্ডা আছে সেটা যেন খুব শীঘ্রই ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। তাছাড়া আমার 2টা সোনামণির জন্যই আপনারা মন থেকে দোয়া করবেন। তো অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখনো আমার আসামিদেরকে নিয়ে কোনো কথাই বললাম না। তো আজকে মানে যেহেতু কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, মাত্র 2টা রাতের রানীকে বা 2টা আসামিকে ধুলাই করে পুরোটাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকেও আমার 2টা আসামি বা আমার 2টা রাতের রানী, তারা হচ্ছে এক ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি, আরেকটা হচ্ছে পরকের রানী সাগিনু। তো আগে আমার প্রধান আসামি এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশিকে একটু কাছে ডেকে নিন। এত সোজা না, তুমি যা শুরু করছো সোনামণি, তোমাকে মানে ধুলাই করতে সত্যি কথা মানে আমার রুচিতে বাধে যে এতটা নোংরা, এতটা নষ্টা, এতটা
জঘন্য চরিত্রের একটা রাতের রানীকে আমার মানে রাতের রানীকে নিয়ে আমার কথা বলতে হয়, তাকে ধুলাই করতে হয়। তো তোমাকে ধুলাই করার জন্য এই যে হাসুন বা ঝাড়ু হাতে নিয়ে বসছি, ঠিক আছে? তোমার অপরাধগুলো বলবো, তোমার ফটকামি, ফাতরামি, ভণ্ডামি, ভ্যাপনা এগুলো ব্যাখ্যা করব, আর তোমাকে এই যে ঝাড়ু পিটা করবো। আইকলা বাস দিয়েও তো তোমাকে কিছুই করা যায় না। তোমার খাড়াস মাস সহকারে তোমাকে, তোমার ভাইকে ধুলাই করলেও তোমাদের কোনো লজ্জা হয় না, আর কোনোদিন হবেও না। কারণ যাদের মানে কি বলবো, ব্ল্যাক হোল ভাড়া দিয়ে খেয়ে অভ্যাস, যাদের মোতার জায়গায় গুতা খেয়ে টাকা ইনকাম করার অভ্যাস, পায়খানার থেকে যারা টাকা কামড় দিয়ে তুলতে পারে, তাদের আর কোনো ব্যক্তিত্ব আছে যে তাদের কোনো লজ্জা হবে? তো কি কি মানে আজকে কালকে, মানে আজকে গতকালকে গত পরশু যেই ফটকামি ফাতরামি গুলো করছো, একটা একটা করে এগুলোর ব্যাখ্যা দিয়ে তোমাকে এখন একটু ধুলাই করি। আজকে ফৈনির গেরো ফৈনি, কাঠের রানী, রাতের রানী, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি, তুই যেই বেহায়পনা বা চিটারি বাটপারি প্রতারণাটা করছস, তুই দেখ থাম্বনেলে লিখছস, এই কষ্ট সারা জীবন কাঁদাবে আমাকে, অবলিক আম্মুর মুখেই শুনুন সেই দিনের কথা, কান্নার স্টিকার। আচ্ছা, কোন দিনের কথা, কোন কষ্ট তোকে কাঁদাবে, এটা তোর টাইটেল থাম্বনেলের মধ্যে তুই মানে লিখছিস, প্রকাশ করছিস। এই যে টাইটেলের মধ্যে আবার মানে থাম্বনেলটা এরকম দিছিস, টাইটেলটা আবার অন্যরকম, যে একটা বাপ ছাড়া বেজরমা বাংলার তানু মণ্ডলের তলা চেটে মানে একটা রাতের রানী, ফাটকেতের রানী, ইবলিশের নানি, ডাইনি মাগিনোর তিসার তলা চেটে মানে তোর জীবিকা নির্বাহ করতে হয়, যে তাদের তলা ছাটা ছাড়া তোর আর এখন অন্য কোনো কাজ নাই। তো মানে আস্তে আস্তে তোর এই সব নষ্টামি নোংরামিও ভিউয়ার্সরা খাবে না। তুই কি লিখছিস টাইটেলের মধ্যে, যে তানজিলার জন্য ওর ভিডিও দেখে কি কিনলাম হঠাৎ, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এই যে মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে, তারপর ডট 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 ডট, পরে কি লিখছিস, ইউটিউব কয়দিন ধরে কি শুরু করছে, 2-3 দিন ধরে, শেষের টুকু আর কষ্ট বিষ্ট করেও আমি দেখতে পারতেছি না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে থাম্বনেলের মধ্যে যে লাইনটা লিখলি, এই কষ্ট সারা জীবন কাঁদাবে আমাকে, অবলিক আম্মুর মুখেই শুনুন সেই দিনের কথা, তারপর টাইটেলে যে তানজিলার জন্য ওর ভিডিও দেখে কি কিনলাম হঠাৎ, মানে এই যে তানজিলা বা বাংলার তানু মণ্ডলের জন্য কি তোর মনের মধ্যে হঠাৎ কোনো কষ্ট জেগে উঠছে কিনা, যে তানু মণ্ডলকে তুই কোনো কষ্ট দিছিস, বা তানু মণ্ডলের সাথে এরকম কোনো দুর্ব্যবহার অতীতে করছিলি, যে তানু মণ্ডল তোর আপন ভাতিজি না, এটা তুই মেনে নিতে পারিস না, স্বীকৃতি দিতে পারিস না, যে তোর বংশের সে কিছু না, কিন্তু সে এত সুযোগ সুবিধা কেন ভোগ করবে, এই সে তোর ভাইয়ের সংসারে কেন থাকবে, তাকে নিয়ে তোকে কেন প্রশ্নের সম্মুখীন হইতে হবে, বা তাকে নিয়ে ধুলাই খেতে হবে, এইটা সেটা ইয়ে করে তুই হয়তো বা তানু মণ্ডলকে অনেক মানে কথাবার্তা শোনাইছিস, ইয়ে করছিস। তো এই ধরনের কোনো কিছু কি তুই ভিডিওতে বলছিস কিনা, এই বিষয়ে আলোচনা করছিস কিনা, এইরকম কোনো একটা কিছু ভিউয়ার্সরা মনে নিতে পারে, মানে মনে করতে পারে তোর টাইটেলটা দেখলে বা থাম্বনেলটা পড়লে। কিন্তু আদতে তো মানে তোর কষ্টটা অন্য জায়গায়। তোর বাবাকে নিয়ে একই ব্যবসা, যে মরা বাপকে নিয়ে মানে কিছুদিন পরে পরে মানে পেঁয়াজের রস বা ইয়ে লেবুর রস, কমলা লেবুর শুকলার রস, এইগুলো তোর চোখের মধ্যে দিয়ে বা গ্লিসারিন দিয়ে কুমিরের কান্না দেখাইতে আসিস, ইয়ে করতে আসিস। আজকে আসছিস আবার একই পুরনো গল্প, কিচ্ছা কাহিনী, তোর খাড়াস বাপ মানে সুর বাপ কিভাবে মারা গেছে, সে অসুস্থতায় কিভাবে ভুগছে, এটা সেটা একই আমাদের জানা শোনা, যে শুনতে শুনতে ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে। তো মানে তোরা যাকে চোর বাপ হিসেবে মানে বাপ হিসেবে পরিচয় দিস, ইয়ে করিস, তো সেই বাপ কিভাবে মারা গেল, কতদিন হয়েছে, এই সেই বলে কতক্ষণ কুমিরের কান্না দেখিয়ে গেলি। তোর কাছে কেউ মানে একই জিনিস কতবার বলা যায় রে ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান। তো তোকে কি বলবো, তোর খাটাস মা বাপকে তুই ধুলাই খাওয়ানো মরার আগ পর্যন্ত, তোদের মৃত্যুর আগ পর্যন্ত থামবে না। তারপর আবার মানে বগর বগর, যে যত এখন শুধু মাটা বেঁচে আছে, যতদিন পর্যন্ত মা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত হয়তোবা দেশে যাব, গ্রামে যাওয়া হবে, এরপরে হয়তোবা হবে না, এই সেই। এই যে তোদের এইসব কথার মধ্যেই তো লুকিয়ে থাকে, এই যে আমার একটা মাত্র ভাই, এই সেই, যে ভাই কি বলবো, তোদের ভাই আর হায়ের মধ্যে কোনো পার্থক্য আছে? তোরা তো কি বলবো নিজের মানে ইয়ের জন্য, সুখের জন্য, মানে তোরা জামাইয়ের সাথে যা করতে পারিস, তুই তোর মতন একটা রাতের রানী তোর ভাইয়ের সাথেও তাই করতে পারবি। তোর ভাইয়ের সাথেও তোর খাট কাঁপানোর মানে
হয়তো বা অভিজ্ঞতা আছে, হয়তো মানে তোর হয়তো বা রুচিতে বাঁধবে না, তোর বাপ ভাই জামাই বয়ফ্রেন্ড এইগুলোতে তোর কোনো বাজ বিচার নাই। তোকে এইভাবেও ধোলাই করা হয়েছে যে তুই যদি তোর এই সব নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি গুলো বন্ধ না করিস তাহলে তুই সেটাই প্রমাণ করে দিয়ে যাবি যে তোর বাপ ভাই এবং জামাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, সবার সাথেই তুই এক সমান একই রকম আচরণ করতে পারিস। তো সেই ভাই ভাবি যেহেতু গ্রামে থাকবে বা দেশে থাকবে, তো তোর মা মারা গেলে সেই ভাই ভাবির সাথে দেখা করতে আসবি না কেন? যে হয়তো বা 10% সম্ভাবনাও থাকবে না যে আমি আর কখনো মানে দেশে যাব কি যাব না। ফকিন্নির বাচ্চা, মালয়েশিয়া কি তোর বাপ দাদা জমিদারি রেখে গেছে ওইখানে যে তোকে মালয়েশিয়ান সরকার মানে তোদেরকে সেই জমিদারি দেখে শুনে রাখার জন্য সারা জীবন তোদেরকে সেখানে আশ্রয় দিয়ে রাখবে? সেইখানকার তো তোরা একটা রোহিঙ্গা যা যাবর ফকিন্নির বাচ্চা। আর সর্বোচ্চ 2 বছর গেলে এক মানে কি বলবো পিছনে তোদের জামাই বউ দুইটাকে লাথি মেরে সেই দেশ থেকে তাড়িয়ে দেবে। এক যুগ পার হয়ে গেলে হয়তোবা ইদানিং মানে 26 সালে হয়তোবা হবে 10 বছর পূর্ণ হবে, যে 10 থেকে 12 বছরের বেশি কোনোভাবেই তোরা ওই দেশে থাকতে পারবি না। ফকিন্নির বাচ্চা যেই গলাবাজি চাপাবাজি করতে আসছিস আর সোজা কথা বুঝিয়ে গেছিস যে তোর এই কুলাঙ্গার ভাইয়ের সাথে তোর সম্পর্কটা কি, যে আমার একটা মাত্র ভাই, ভাই ছাড়া আমার পৃথিবীতে আপন কেউ নাই, মায়ের পরে সবচেয়ে আপন এখন আমার এই ভাইটাই আছে, ভাইটার জন্য। তো ভাইয়ের জন্য আসবি না কেন? মেনে নিলাম তোদের কথা অনুযায়ী, যে ভুলে গেলাম বিষয়টা যে তুই মালয়েশিয়ায় থাকিস বা মালয়েশিয়ায় তুই সেখানে স্থায়ীভাবে মানে অনেকদিন থাকতে পারবি না, ঠিক আছে মানলাম, অনেক বছর থাকতে পারবি স্থায়ীভাবে মৃত্যুর আগ পর্যন্ত মানে থাকতে পারবি, তাহলে দেশে আসবি না কেন? দেশে আসার টানটা থাকবে না কেন? তোর না মাত্র একটা মাত্র ভাই, ছোট্ট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, রাতের রানী খাটের রানী। আর তানুমণ্ডল, তানুমণ্ডলের বিষয়টা টেনে নিয়ে আসছিস। তানুমণ্ডলের নামটা লিখলে এই যে এই ধরনের একটা কৌতূহল জন্ম দিবি টাইটেল থাম্বনেলের মধ্যে, যে তানজিলার জন্য ওর ভিডিও দেখে কি কিনলাম হঠাৎ। ছোট ছোট 4টা পারফিউম বা সেন্টের বোতল নিছিস। যে তানুমণ্ডল নাকি তার কুমড়ো পটাশ ফকিন্নির বাচ্চা জামাইকে বলতেছিল যে তার যে মা বাংলাদেশি ডাইনি মাগিনোর তাকে বড় বড় সেন্টের বোতলগুলো দিছে, পারফিউমের ইয়েগুলো দিছে, এইগুলো তো মানে ভ্যানিটি ব্যাগে নিয়ে সবসময় ক্যারি করা যাবে না, পার্সের মধ্যে ঢুকানো যাবে না, একটু বড় বা জায়গা বেশি নিবে, ওজনটা বেশি, তো ছোট হইলে সুবিধা হইতো। এইগুলো কি ছোট বোতলে ঢুকানো যাবে না এই সেই নাকি বলতেছিল। তো তুই সেটা তার ভিডিও দেখে শুনছিস। তোর তো কাজই এটা, কার ভিডিওতে কি ধরনের কমেন্ট আসতেছে, কোন বিষয়টা নিয়ে ভিউয়ার্সদের মনের মধ্যে কত বেশি আগ্রহ কৌতূহল আছে, তো ওই বিষয়গুলোকে পুঁজি করে তুই ব্যবসা করবি। তো এই জন্য সামান্য মানে কি বলবো যে 2 টাকা দামের 2.40 রিঙ্গিতের মানে দাম দিয়ে কিছু পারফিউম কিনে নিয়ে আসছিস, 4টা পারফিউম আর কি যেন কি কিনে নিয়ে আসছিস, 6টা জিনিস ওই যে মেকআপ ঘষার জন্য নিয়ে আসছিস, ওই যে মেকআপ ঘষে যেটা দিয়ে ফোমের মতো, তো ওইটা কিনে নিয়ে আসছিস। না এটা কার জন্য কিনে নিয়ে আসছিস? পাখির জন্য কি কিনে নিয়ে আসছিস? তো তোর টাইটেল থাম্বনেলটা এরকম হয়েছে কেন? তানুমণ্ডলের জন্য সামান্য একটু কথা বলছিস যে তানুমণ্ডলের জন্য এইটা কিনছি, তাহলে টাইটেল থাম্বনেলটা এরকম দিলি কেন? এই ভিডিওর জন্য এর চেয়ে বেশি ধুলাই করার সময় আমার নাই। এইবার গতকালকে তুই যেই ধরনের একটা ভিডিও আপলোড করছিলি সেই ভিডিওটার জন্য এবং পরশু দিনের ভিডিওর জন্য তোকে একটু ধুলাই করি। ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগি, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি, এই যে গতকালকে থাম্বনেল দিলি আলহামদুলিল্লাহ আম্মুকে সাথে নিয়ে এত বড় সুখবরটা শেয়ার করলাম। টাইটেল যে সুখবরের অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ মাকে সাথে নিয়ে শেয়ার করলাম। এর আগের দিন যে ভিডিওটা আপলোড করছিস সেই ভিডিওর টাইটেল ছিল থাম্বনেল এত সকালে ভাইয়া আম্মুকে ফোন দিয়ে কি খবর দিল প্রশ্নবোধক চিহ্ন, আম্মুর ভিসা আজকে শেষ, কান্নার স্টিকার। তারপরে টাইটেল যে আম্মুর ভিসার শেষ দিন আজকে মালয়েশিয়াতে অবলিক, ভাইয়া এত সকালে ফোন দেওয়াতে ভয় পেয়ে গেলাম। আচ্ছা, যেখানে তুই আগের দিন এই ধরনের টাইটেল থাম্বনেল দিলি যে আম্মুর ভিসার মেয়াদ আজকে শেষ, তো সেই ভিডিওটা রাত্রেই বানাইছিস, তারপরের দিন আবার তুই কোনটা বুঝে এই যে এই ধরনের একটা করিস যে আলহামদুলিল্লাহ আম্মুকে সাথে নিয়ে এত বড় সুখবরটা শেয়ার করলাম। আচ্ছা খানকি মাগি, ব্যবসা মাগি, দাঁতের বাগান, তুই এদিকে 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 সোনামণি এদিকে আসা 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 আসা, তুমি মনে হচ্ছে তোমার সাইডা দিয়াম 2 দিন চলে গেছে যে
তোমার এইসব নষ্টামি নোংরামি নিয়ে, চিটারি বাটপারি প্রতারণা নিয়ে এখনো তোমাকে ধোলাই করতে আসি নাই। তুমি বোধহয় বেঁচে গেছো, তুমি বোধহয় ছাড় পেয়ে গেছো, এমনটা ভাবছো? ফৈনির ঘরে ফৈনি, কাঠের রানী, রাতের রানী। তুই মানে কোনটা রেখে কোনটার জন্য বলবো? একটার মধ্যে কান্না, আরেকটার মধ্যেই হাসি, একটার মধ্যে দুঃসংবাদ, একটার মধ্যে সুসংবাদ। যে এত সকালে ভাইয়া আম্মুকে ফোন দিয়ে কি খবর দিল, আম্মুর ইয়ে শেষ, ভিসা শেষ বলে, ভিসার মেয়াদ শেষ। যে তোর কান্নার ইয়ে, আম্মুর ভিসার শেষ দিন আজকে মালয়েশিয়াতে। আচ্ছা, ভিসার শেষ দিন তোর মাকে কেন তোদের কাছে রাখছিলি, বা বিমানের টিকিট কেন করিস নাই? আর তুই এই যে আলহামদুলিল্লাহ, মানে একটু ভিউয়ার্স হজবরল লেগে যাচ্ছে, মানে কোনটা রেখে কোনটার জন্য ধুলাই করবো, দুইটা টাইটেল থাম্বনেল একসাথে পড়তে গিয়ে এই ঝামেলা এটা বেজে গেছে। যে আলহামদুলিল্লাহ আম্মুকে সাথে নিয়ে এত বড় সুখবরটা শেয়ার করলাম। তো তুই তো জানিস, বা তুই নিজেই সবচেয়ে বড় রাজসাক্ষী, যে তুই তোর মায়ের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্লাই করবি, বা এই দায়িত্বটা তুই কাউকে দিয়ে রাখছিস। এইবার মানে কেউ আগ বাড়িয়ে তোর কাছ থেকে এই দায়িত্বটা চেয়ে নিয়ে গেছে, আপু তুমি যদি না পারো, বা তোমার জামাই ওই ফৈনির বাচ্চা প্রতিবন্ধী কার্টুন পায়জামা যদি না পারে, তাহলে আমাকে বললো, আমি মানে ইয়ে সহকারে, গ্যারান্টি সহকারে বলতেছি আমি পারবো, আমি তোমার আম্মুর মেয়াদ, ভিসার মেয়াদটা বাড়িয়ে দিব, ইয়ে করব, আমি প্রসেসিং করব। তো তুই অন্য একটা রাতের রানীকে বা তোর একটা পরিচিত মহিলাকে দায়িত্ব দিয়ে রাখছিস। তো তুই যেদিন এই যে ভিডিওটা বানাইলি যে আম্মুর ভিসার মেয়াদ আজকে শেষ, সেই দিনই তুই এই সুসংবাদটা পাইছিস। সুসংবাদ বলবো কি, মানে এটা তোদের জন্য মানে সংবাদ, যে এটা আগে থাকতেই জানিস তোরা, যে তোদের মাকে তোদের কাছে রাখতে পারবি, এটা কোনো তেমন কোনো ব্যাপারই না, ব্যাপারই না। ঠিক আছে, এই জন্য যে বিমানের টিকিটও কাটিস নাই, যে তোর মাকে ফেরত পাঠাতে হবে এই সেই। তো কমপক্ষে 10-15 দিন হইলেও মেয়াদ বাড়বে এই ব্যাপারে সম্পূর্ণ মানে ফুললি কনফিডেন্স ছিল, বা তোদের জানা যে এটা হবেই হবে। তো এইটা নিয়ে এত মানে ভঙ্গিতা করার, এত মানে পরিবেশটা ঘোলাটে করার, ইয়ে করার, মানে এইটাকে নিয়ে ব্যবসা করার কি আছে রে? আমাকে একটু বলে দিয়ে যাতো। তুই তো মানে জানা কথাই যে তোর মা তোর কাছে থাকতে পারবে, এইরকম কিছু না যে একটা মানুষ সেখানে আসে যে তাকে জেলখানায় নিয়ে ভরে রাখবে, ইয়ে করবে, ভিসার মেয়াদ দিবে না, যে এখনো যেহেতু বিমানের টিকিট করে না, ইয়ে করে নাই, যে তাকে আসতে দিবে না, ইয়ে করবে না। কি যে বলবো, আমার মানে একটা হজবরল লেগে যাচ্ছে। এখন কথা হচ্ছে তোকে একটা একটা করে ধরি। আচ্ছা, এই যে এটা সুসংবাদ হয় কিভাবে, এটা আমাকে বলতো। এটা একটি নতুন একটা সুসংবাদ, যে এত বড়, যে আলহামদুলিল্লাহ আম্মুকে সাথে নিয়ে এত বড় সুখবরটা শেয়ার করলাম। এটা কোথাকার কোন সুখবর এত বড় হবে? এই যে তোর মা তোর কাছে থাকতে পারবে, এটাই বাস্তব, এটাই সত্যি। এখানে এত বড় করে জিনিসটা নিয়ে ইয়ে করার দরকার নেই। আর এটা যদি তোদের কাছে এত বড় সুখবরই হয়ে থাকে, তাহলে তুই তোর মাকে নিয়ে যখন গল্প করতে আসছিস বা ঘেউ ঘেউ করতে আসছিস, তখন তুই বলতেছিস ভাইয়াকে, আম্মুকে বললাম ভাইয়াকে ফোন দিয়ে খবরটা দিতে, বা আম্মুকে জিজ্ঞেস করছি তুমি কি ভাইয়াকে বলছ যে এরকম এরকম হয়েছে। আর ওই যে ওই ভিডিওর জন্য আগে তোকে দোলাইটা করে নি, যে টাইটেল থাম্বনেলে যেটা লিখছিস, এই যে 2 দিন আগের সেই ভিডিওতে, যে আম্মুর ভিসার শেষ দিন আজকে মালয়েশিয়াতে, ভাইয়া এত সকালে ফোন দেওয়াতে ভয় পেয়ে গেলাম। আর থাম্বনেলের লাইন, যে এত সকালে ভাইয়া আম্মুকে ফোন দিয়ে কি খবর দিল। এই ভিডিওতে যেই লাইনগুলো লিখছিস, যে তোর ভাই ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তোর মাকে কি খবর দিল? তোর মাকে কোনো খবর দিছে ফকিন্নির বাচ্চা? না খবর নেওয়ার জন্য ফোন দিছে? ভিডিওতে যেটা বলছিস, যে হঠাৎ এত সকালবেলা ভাইয়া আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, আম্মু তোমার মানে ভিসার ইয়ের জন্য কোনো মানে মেয়াদ বাড়ানোর জন্য মানে কি করছো, ওই কার্টুন পায়জামা তুহিন কি গেছে বা ইয়ে করছে, কাকে দায়িত্ব দিছো, এই সেই, এইটা সে জিজ্ঞেস করছে, যে কতদিনের মেয়াদ বাড়লো কি বাড়লো না, এটা জানার জন্য। তো এইটা তুই যে আম্মু ভাইয়াকে মানে কি জানো, ভাইয়া আম্মুকে এত সকালবেলা ফোন দিয়ে কি জিজ্ঞেস করলো, তো তোর ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পির মানে ফোন পে, মানে এত সকাল সকাল ফোন পেয়ে তোরা ভয় পেয়ে গেছিস। আচ্ছা, এত সকাল সকাল বলতে তুই কোনটাকে বুঝিস? ফকিনির বাচ্চা, যা কপাল ভালো যে সকালই বলছিস, কিন্তু ভোর বলিস নাই, যে এত ভোরে। তো অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যখন ফোন দিছে, তখন বাংলাদেশ সময় সকাল 8টা, বাংলাদেশে তখন 8টা বাজে। তো সেইটাকে এত সকাল বানিয়ে ফেলছিস। তো এইটা ব্যাখ্যা করতে এসে তুই বোঝাইতে চাচ্ছিস
যে তোর ভাইয়ের জন্য এটা অনেক সকাল। ফকিন্নির বাচ্চা, কয়টার সময় ফজর হয়, কয়টার সময় ভোর হয়, আর কয়টার সময় সকাল হয়, এই ব্যাপারে তোর কোনো ধারণা আছে তোদের? আবার সেইখানে গলাবাজি চাপাবাজি করতে এসে মিথ্যাচারিতা করছিস। তোর ভাই, তোর ভাতিজা ফজরের নামাজ পড়ে তারপরে আবার ঘুমাইতে যায়, এই সেই। তো তারা পরে সকাল 10:30 11টার দিকে ঘুম থেকে উঠে। তো এই জন্য ভাইয়ার কাছে সকাল 8টা অনেক সকাল, এই সেই ফকিন্নির বাচ্চা। তোর ভাই সূরা ফাতিহা ঠিকমতো পাঠ করতে পারে না, সে ফজরের নামাজ পড়ে, এইটা আমাদেরকে বোঝাইতে আসিস? এইটা নামাজ নিয়েও মিথ্যাচারিতা করতে আসিস, নামাজ নিয়ে, রোজা নিয়ে, ইবাদত বন্দেগী নিয়েও চিটারি বাটপারি প্রতারণা করে ভালো মানুষ সাজতে আসিস। ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগি, খাটের রানী, রাতের রানী, এই লুচ্চা লম্পট বদমাইশ দেয়াল টপকান্না লুচ্চাকে নিয়ে এইগুলো করতে আসছিস। আচ্ছা, এটা এত সকাল হয় কিভাবে যে তোর ভাই, এখন কি এটা সকাল 8টা, তোর ভাই যদি ঘুমিয়ে থাকে সেটা কি আর সকাল হবে না? অন্যান্য মানুষের জন্য, কর্মজীবী মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরদের জন্য এটা মানে দিনটা কি থেমে থাকবে? যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? মানে ওই কাজী নজরুল ইসলামের সেই কবিতার মতন, যে এইরকমই, যে দেশি কুত্তা যদি ঘুম থেকে না ওঠে সকাল কি থেমে থাকবে? দেশি কুত্তা যদি দুপুর 2টার সময় ঘুম থেকে উঠে তখন কি সে দুপুর 2টাকে সকাল হিসেবে ধরবে? যে অনেক রাত পর্যন্ত তারা যেহেতু সজাগ থাকে, রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকবে তারা, আবার দুপুর 2টা 3টার সময় ঘুম থেকে উঠবে, করবে, দুপুরের বেলা সকালবেলার ব্রেকফাস্ট করবে বা নাস্তা করবে, এই সেই। এই জন্য মানে দুনিয়াটা থেমে থাকবে, সকাল থেকে শুরু হবে ফকিনির বাচ্চা। আর এখানে ভয় পাওয়ার কি আছে? তুই যে বললি যে এখানে ভয় পেয়ে গেলাম, তো সেইখানে ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তোর মার কাছ থেকে এইটুকু জানতে চাইছিল, তো তুই তাকে জানিয়ে দিছিস এটা সেটা। তাছাড়া তুই যে ভিডিওটা এই যে গতকালকে আপলোড করলি, যে আলহামদুলিল্লাহ মাকে নিয়ে এত বড় সুখবরটা দিতে আসলাম, তো এত বড় সুখবরটা দিতে এসে তোর ভাইয়াকে বিশেষ করে যখন ফোন করে সুখবরটা দিতে যাবি, তোর মাকে জিজ্ঞেস করলি, আম্মু তুমি কি ভাইয়াকে বলছো? তোর মা বলতেছে আমি দিতে পারবো না রে, আমার ভয় লাগতেছে। দেশি কুত্তা কি না কি বলবি, ইস কি দরদ দেশি কুত্তার জন্য, যে দেশি কুত্তা মা ছাড়া টিকতে পারতেছে না, মা ছাড়া থাকতে পারতেছে না, মা আরো 1 মাস থাকবে, আরো 1 মাস মায়ের ভিসার মেয়াদ বেড়ে গেছে, এটা শুনলে দেশি কুত্তা মনে অনেক কষ্ট পাবে, আঘাত পাবে, মন খারাপ করবে। আচ্ছা, এটা যদি দেশি কুত্তার জন্য মন খারাপের কারণ হয়, দেশি কুত্তার জন্য দুঃসংবাদ হয়, যেই ভয় পেয়ে ওই খাড়াস বুড়ি নাজমা বেগম দেশি কুত্তাকে এই সুসংবাদ মানে এই দুঃসংবাদটা দেওয়ার সাহস পাইল না, তাহলে এটা সুসংবাদ হয় কিভাবে রে তোদের জন্য? যে তোর ভাইয়ের দুঃসংবাদ তোর জন্য অনেক বড়, বা এত বড় একটা সুসংবাদ, মানে তোর কাছে যে ভিউয়ার্সদেরকে এইভাবে ঢাকঢুল পিটিয়ে দিতে আসছিস, যে আপনাদের সবার মানে ঘৃণিত এই খাড়াস বুড়িকে সাথে নিয়ে এত বড় সুসংবাদটা দিতে আসলাম। তো মানে আপনজনের সুসংবাদ আবার আপনজনের কাছে দুঃসংবাদ হয় কিভাবে? তো তোর এত মানে ঘনিষ্ঠ যে আত্মার ভাই, পৃথিবীতে তোর ভাই ছাড়া আর কোনো হাই নাই, এই সেই এরকম বোঝাইতে আসিস। তো তোর সুসংবাদটা তোর ভাইয়ের জন্য দুঃসংবাদ হয় কিভাবে? যে তোর ভাইকে এটা ফোন করে বলা যাবে না? ফকিন্নির বাচ্চা, মানে অমানুষের বাচ্চা, খাটের রানী, রাতের রানী, ফটকা, ফাতরা, ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি, ওই খাড়াস বুড়ি, তোরে তুই মানে কত পুরুষের খাট কাঁপিয়ে বা মানে কি বলবো নষ্টামি নোংরামি করে, পুরুষদের সাথে এই রাতের রাজাদের সাথে নষ্টামি নোংরামি করে, এই ধরনের রাতের রানী, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি ও দেয়াল টপকান্ডা লম্পট অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পির জন্ম দিছিস, একটু কোয়াত হয়ে যাচ্ছেন কইনির বাচ্চা। আর সেখানে বোঝাইতে হচ্ছিস আমার ভাইয়া আমার মায়ের পরামর্শ ছাড়া একটা কাজও করে না। বিশেষ করে আমার ভাইয়া তো আমার মাকে মিস করতেছি, যে বাসায় মানে একটা টাঙ্কি লাগাবে, এখন 2তলা করছে, মানে দেশি কুত্তারা বাসায় চলে আসছে, তাদের বাসায় অনেক খদ্দের আসে মাগিনুরের কাছে, তো মাগিনুরের বাথরুমে অনেক খদ্দেরের মানে পানি খরচের প্রয়োজন হয়, তো দৈনিক এত এত লিটার পানি খরচ হয়, এই 500 লিটারের টাঙ্কি দিয়ে চলে না। তারপরে তানুমণ্ডলে এসেও মাঝে মাঝে খাটকা পিয়ে যায়, তানুমণ্ডলের জন্য কিছু খদ্দের আসে যে তাদের জন্য বেশি পানির প্রয়োজন হয়, তো টাঙ্কি তাড়াতাড়ি খালি হয়ে যায়, এখন টাঙ্কিটা পরিবর্তন করতে হবে। তো এইগুলো তো আমার ভাইয়া ওই কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি কিছু করতে পারবে না, তার খাড়াস মাকে যাইতে হবে, তো দেশি কুত্তাই নাকি কিনে দিবে। ফকিনের বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড, বাসাল, ঘেউ ঘেউ অন্য কোথাও গিয়ে করিস, ঠিক আছে?
আচ্ছা তুই বলছিস তোর ভাই কিনে দিবে, তোর মা এগুলো দিয়ে লাগাবে। তোর ভাই কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি গ্রামে তেমন কাউকে চিনে না, তার সাথে কারো তেমন পরিচয় নাই, সে মিস্ত্রি চিনে না যে কারা এগুলো ফিটিংস করবে লাগাবে, তাদের সাথে দেশি কুত্তার পরিচয় নাই। তোর মায়ের পরিচয় আছে। ফকিন্নির বাচ্চা তুই না বলিস পুরো গ্রাম জুড়ে তোর ভাইয়ের বন্ধুর অভাব নাই, শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। গ্রামের বাড়িতে যদি ওই কুলাঙ্গার অমানুষের বাচ্চা দেশি কুত্তার এত বন্ধু বান্ধবী থাকে, এত পরিচিত মানুষজন থাকে, তাহলে সে তোর মায়ের জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? যে খাটাস বুড়ি কবে দেশে যাবে, গ্রামে যাবে, তখন দেশি কুত্তা টাঙ্কি লাগিয়ে দেবে, তারপর টাঙ্কি মিস্ত্রি বা ফিটিং করার লোকজন এসে এটা লাগিয়ে দেবে। এগুলো হচ্ছে আন্তাজি, মানে গোয়া একটা ভাওতাবাজি, বুঝতে পারছিস? তোদের মানে ঘেউ ঘেউ করতে হবে, ইয়ে করতে হবে। মূলত দেশি কুত্তা অপেক্ষায় আছে যে তার মা গ্রামে গেলে, ওই যে মা অতীত জীবনে যত রাতের রাজাদের খাট মাঠ কাঁপিয়ে যত নষ্টামি নোংরামি করে টাকা পয়সা কিছু সঞ্চয় করে রাখছে, এবং তোর সুর বাপ যে পিয়নের চাকরি করে যে পেনশন টেনশন পাইতো, ওই পেনশনের টাকার কিছু ভাগ যাতে দেশি কুত্তা খাইতে পারে ইয়ে করে। তো দেশি কুত্তা কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ করে। দেশি কুত্তা তো মাগির ব্যবসা করে, এই ডাইনি মাগিনোরের তলদেশ ভাড়া দেওয়া টাকা, তানু মণ্ডলের তলদেশ ভাড়া দেওয়া টাকা, এবং নিজে ওই যে দালালি সামসামি করে যা আয় করে দেশি কুত্তা এগুলো ইয়ে করে। তবে দেশি কুত্তা তো এগুলো তার মায়ের সংসারে যৌথভাবে ইয়ে করার জন্য কিন্তু খরচ করে না, সেইগুলো ওই যে তার স্ত্রী, পালিত মেয়ে, এবং যে পুচকে যে ছেলে মেয়ে, স্ত্রী পাকা ছেলে আছে, তাদের ওই যে ভালো মন্দ একটু খাওয়াইতে হবে। মানে ঘরের মানে সাধারণত যে ভাত মাছ খাওয়ার পিছনে যে টাকা খরচ হয় ওইগুলো না। এছাড়া এই যে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, বার্গার, পিৎজা, এটা সেটা যে রিচ ফুড বা জাঙ্ক ফুডগুলো আছে, ওইগুলো খাওয়ার বায়না ধরে ওই দেশি কুত্তার বাচ্চা কাচ্চারা। আর বাংলাদেশি ডাইনি মাগিনোর দামি দামি আইফোন কিনবে, এই কিনবে, সেই কিনবে, গয়নাগাটি কিনবে, ওইগুলোর পিছনে দেশি কুত্তার যে তলদেশ ভাড়া দেওয়া আর যে বউ ভাড়া দেওয়া টাকা পয়সার খরচ হয়ে যায়। দেশি কুত্তা যে বাড়ির পিছনে সংসারের পিছনে খরচ করবে সেটা না। দেশি কুত্তা ইদানিং কি ধরনের বাজারগুলো করতেছে সংসারের জন্য, এইগুলোর দিকে একটু খেয়াল করি তো বোঝা যায়। দেশি কুত্তা ইদানিং দৈনিকের বাজার দৈনিক করে। যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, মানে তার খাটাস বুড়ি মা গ্রামে থাকতে জীবনে কোনোদিন বাজারে যায় নাই, হঠাৎ হঠাৎ মাসে একবার বা দুইবার বাজারে গেছে। তাছাড়া সব বাজার এই খাটাস বুড়ি নাজমা বেগম পেনশনের টাকাটা তুলে এনে মানে সারা মাসের বাজার করে নিয়ে আসছে। দেশি কুত্তা বসে বসে ভিউয়ার্স, এই যে আমার মা পেনশনের টাকা তুলে কি নিয়ে আসছে, এই যে এখানে 2 কেজি মানে ডিটারজেন্ট পাউডার আছে, এখানে এত বক্স টিস্যু পেপার আছে, এই আছে সেই আছে। কিন্তু মূলত সোজা কথা কি বলবো, এইগুলো করে দেশি কুত্তা ওই যে নাস্তামি নোংরামি করবে আর ইয়ে করবে। না হলে যে টাঙ্কি লাগাবে ফকিনির বাচ্চা, যেখান থেকে টাঙ্কি কিনে আনবে সেই টাঙ্কির দোকানেই তো মানে বললে যে ভাই আমাকে একজন লোক দেন, একটা মিস্ত্রি দেন, যে সে যেন আমার বাসার এই টাঙ্কিটা ফিট করে দিয়ে আসে। যে তোদের বাসার টাঙ্কি নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই দেশি কুত্তা মানে কি জানো মায়ে মানে তোর খাটাস মাকে মিস করতেছে। মা ছাড়া দেশি কুত্তা চলতেই পারে না, কিছু করতে পারে না। ফকিন্নির বাচ্চা, এইসব চাপাবাজি গলাবাজি অন্য কোথাও গিয়ে করিস। তোদের জম আমি কিবরিয়া, তোদের উপর দৃষ্টি রাখাকালীন সময় এইসব গলাবাজি চাপাবাজি করতে আসিস না। মন্ড বাচাল দাঁতের বাগান, তোকে আরো অনেক অনেক বিষয় নিয়ে তোকে ধুলাই করার ইচ্ছা ছিল। তোর ওই বুড়ি মা, ওই খাটাস বুড়িকে আরো কতক্ষণ ধুলাই করার ইচ্ছা ছিল। এই যে তুই আবার হঠাৎ করে আগামীকাল বা আগামী পরশু মানে চলে আসিস না, এই যে তানু মণ্ডল আবার নতুন করে যেই নাটকটা করবে, যেই নষ্টামি নোংরামি গুলো করবে, এই যে আবার নতুন করে সে এঙ্গেজমেন্ট করবে, ঠিক আছে? এঙ্গেজমেন্টের নাটক মানুষ ম্যারিজ ডেও মানে প্রতি বছর বছর করে না, হয়তো বা স্বামী স্ত্রী মিলে একজন আরেকজনকে একটা ফুল দিল, গিফট করলো, ইয়ে করলো, এইভাবে ঘরোয়া ভাবে স্বামী স্ত্রী করে ফেলে। কিন্তু তোদের মতো এত নষ্টামি নোংরামি করে যে আনুষ্ঠানিক ভাবে মানে কোনো কাপল যে সারা জীবন মানে ইয়ে করে যায় এরকম না, ঠিক আছে? তো তোরাও করিস না প্রতি বছর বছর, কিন্তু তানু মণ্ডল সেটা তো করবেই ম্যারিজ ডে আসার আগে। তার যে এই ইয়ের অক্টোবরের 13 তারিখে এঙ্গেজমেন্ট হয়েছে, এই এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি করবে। এঙ্গেজমেন্টের এটাকে কি বলবো, এটা অ্যানিভার্সারির মধ্যে পড়ে? তো আর কি দেখাবি শেফালি রে শেফালি, কত লীলা দেখালি। মানে এইটা নিয়ে তুই একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে যে এইটাও তানু মণ্ডল করতে আসছে, সত্যি মানে এটা দেখে খুব মজাই লাগতেছে। আগে জানলে আমিও করতাম দাঁতের বাগান, ফটকার বাচ্চা, বন্ডের বাচ্চা।
এইটা নিয়ে তোকে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, তুই কোনো বগর বগর বা ঘেউ ঘেউ করতে আসিস না, তাহলে আমার জারো পিটা মানে একটা আর মাটি পড়তো না, সব তোর ফিড ফুটকি মুটকি লাত্তা মাত্তা ফাড়াই আলাম। ফৈনির ঘরে ফৈনি, খাটের রানী, রাতের রানী, তোকে নিয়ে কথা বলতে গিয়ে আজকেও আমার অন্যান্য আসামিদেরকে নিয়ে কোনো কথা বলতে পারলাম না। তো আচ্ছা, এইসব বিষয় নিয়ে অন্য দিন অন্য কোনো ভিডিওতেই তাদেরকে ধুলাই করবো না। এখন শুধু শুধু এইগুলো বলে আমি ধুলাইটা হালকা করে দিতে চাচ্ছি না। আজকেও মানে পরকের রানী সাগিনোকে, মেকআপ বুতুরিকে, হাগু খাইচোকে ধুলাই করতে পারলাম না। দাঁতের বাগান তোর জন্য, ঠিক আছে? তো তুই বুঝে নিস তোর সে কি অবস্থা হবে। তো ভিউয়ার্স, মানে শেষে এসে একটা হজবরল লেগে যাওয়ায় আমি আরো অনেক বিষয় বর্ণনা করতে পারি নাই। দাঁতের বাগানকে তার ফটকামে ফাতরামের জন্য ধুলাই করতে পারলাম না। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।